আসবেন না। ও আবাল আমরা চিনি, ও আবাল আমরা চিনি ভাই। ওই উস্কানি আমাদেরকে দিয়ে আমরা বিপদে পড়ে দেখেছি, আগাই আসে না। সুতরাং আপনাদের জন্য ওই বিপদে পড়ার মতো কাজ আমরা করব না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে সরকারের নিয়ম শৃঙ্খলা মেনে যতটুকু করা যায় ততটুকুর মধ্যে থেকেই আমরা সরকারের কাছ থেকে আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন একটু পরিচয় দেন। ভাই আমি খুলনা থেকে বলছিলাম, মোহাম্মদ আনিসুল হক। আমি 2018 সালে অক্ষমতাজনিত কারণে পেনশনে চলে এসেছি। এখন ছোটখাটো বিজনেস করছি, প্লাস এই মাঝে মধ্যে একটু কন্টেন্ট তৈরি করি। তো কলটা দিতে চাইছিলাম না, কলটা রিকোয়েস্ট করলাম এই কারণে যে ওই যে কত টাকা পকেটে ভরছেন, এই যে যে পকেটে পাইছেন, এই আমরা যারা কন্টেন্ট তৈরি করি, পে স্কেল বলেন, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সহায়তা, বিভিন্ন গেজেট প্রকাশে যে আমরা সাধারণত তাদের হেল্প করার চেষ্টা করি, এদের যখন মন্তব্যে এসে এই ধরনের মন্তব্য করে কমেন্ট বক্সে এসে, তখন খুবই খারাপ লাগে ভাই। আচ্ছা, আমার আমি আপনাকে, আপনি তো অবসরে গেছেন, আমি আপনাকে বলি, একটা প্রশ্ন করি। সরকার, যারা সরকারের সাথে দাবি আদায়ের জন্য আন্দোলন করে, সে আন্দোলনটা যখন মারমুখী হয় বা সরকারের বিরুদ্ধে চলে যায়, তখন সরকার কি করে? দমন পীড়ন করে, নয়তোবা তাদের চাকরিচ্যুত করে, সাসপেন্ড করে, জেলে ভরে অ্যারেস্ট করে। কিন্তু আপনি কখনো শুনেছেন যে সরকার আন্দোলনের নেতাদের পকেটে মাল পানি দেয় বা সরকার ঘুষ দেয়? এরকম কোনো কথা আপনার আমলে বা আপনার বাপ দাদার কোনো আমলে শুনেছেন? আমাকে আজকে অনেকেই বলছে, আপনার পকেটে মাল পানি পড়ছে, আপনি সরকারের দালালি করতেছেন। না, সেটাই বলি। এখন অনেক সময় হয় কি, যেহেতু আমাদের কিছু অডিয়েন্স আছে, আমরা চাই যে বড় হয়ে উঠুক এইভাবে আমাদের দাবিগুলো আরো মানুষের কাছে পৌঁছাক। সরকারের যারা নীতি নির্ধারক আছে, নীতি নির্ধারকদের কাছে অন্তত আমাদের দাবিগুলো লেখার আকারে, ভিডিওর আকারে, ছবির আকারে পৌঁছাক। আর মানুষ এসে বলে ভিউ ব্যবসায়ী ভাই, আমার দুইটা পেজে কোনোটাই মনিটাইজেশন অন নাই, ভিডিও ব্যবসায়ী। আচ্ছা, আশা তো ছাড়া যাবে না, তাই না? যেহেতু আপনারা চাকরি করছেন, আমরা করেছি, তা আশা হওয়া যাবে না তো, তাই না? তো এই জিনিসগুলো শুনলে খারাপ লাগে। আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন, কমিটি অনেকদিন ধরে, আমাদের সংগঠন অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। তো এই কথাগুলো যখন বলে না, তখন মনে হয় কি যে এরা কিছু লোক আছে ডিমোটিভেটেড করার জন্যই এদের, তার মানে তৈরি, এদের কাজই হচ্ছে ডিমোটিভেটেড করা। জি, আচ্ছা বলেন ভাই। জি মালিক ভাই, হ্যাঁ, আপনি আলোচনা করেন। ওই তো এই জন্যই মূলত আপনাকে ফোন দিছিলাম যে আমার এই এই কোশ্চেনটা, যে আপনারা যারা এখানে এই যে এই ধরনের কথাবার্তা বলেন যে পকেটে টাকা ঢুকাই দিছে বা ভিউ ব্যবসায়ী, এই ভালো টাকা পয়সা ইনকাম হচ্ছে, এই যে যে কথাগুলো বলছেন, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি যে আপনারা এই যে এই কথাগুলো বলেন, যদি পে স্কেল তো আমরা পাবোই, এটা স্বাভাবিক একটা বিষয়, আপনারা পে স্কেল পাবেন, খুবই স্বাভাবিক বিষয়, হয়তো বা 2 দিন পরে বা 2 মাস পরে। এখন বিষয়টা হচ্ছে এইটা পাইলে কারা লাভবান হবে? না না, আপনি একটা জিনিস বোঝেন, আমরা সরকারের কাছ থেকে নিব, সরকারের প্রতি আমাদের কোনো দায় আছে কিনা? অবভিয়াসলি আছে। সরকারের প্রতি, রাষ্ট্রের প্রতি আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? অবশ্যই আছে। আচ্ছা, আমাদের যদি সরকারের প্রতি দায়িত্ব থাকে, তাহলে এই সরকার, আমরা মনে করেন 11 বছর না খেয়ে আছি, সেটা আমরা জানি, কিন্তু যেই সরকার এসে পে স্কেলটা দিচ্ছে, সেই সরকারের বয়স কত? সেটা একটা এখন বিষয়। 6 মাস, এই সরকারকে ফেব্রুয়ারি তো থেকে এই আমাদেরকে, পর্যন্ত 6 মাস হয় নাই। এখন এই সরকার তো মনে করেন এইবারের বাজেটে এই প্রসঙ্গগুলো নাও আনতে পারতো, যে না আমরা এবছরে এই বিষয় নিয়ে কথাই বলবো না, আচ্ছা, আগে এস্টাবলিশ আগামী বছরে দিব, সরকার আরেকটা বলতে কোশ্চেন পারে। আছে।
আমি আগের দিন আপনার লাইভে আমি একবার রিকোয়েস্ট করেছিলাম যে উঠানোর জন্য, বাট ওইদিন দুর্ভাগ্যক্রমে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, প্লাস একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশনটা একটু বলি। 2015 সালে যে পে কমিশন গঠন করা হয়, পে কমিশন গঠন করার পরে একটা পে স্কেল দেওয়া হলো, যেটা অষ্টম পে স্কেল। এই অষ্টম পে স্কেলে আমরা জানতে বললাম কি 60,000 সামথিং থেকে শুরু করে সর্বোচ্চ যে ধাপটা আছে, সর্বনিম্ন ধাপ থেকে সর্বোচ্চ ধাপ পর্যন্ত যে বেসিকটা আছে সেই বেসিকটা থেকে যাবে এবং প্রতি বছর 5% করে ইনক্রিমেন্ট জমা হবে। এখন আমার কথা হচ্ছে, পাড়া মহল্লায় চায়ের দোকানে আড্ডা খাই জায়গায় শুনবেন যে এরকম পরিস্থিতিতে পে স্কেলই কেন দিতে হবে, কেন এই পে স্কেলটা যৌক্তিক, এই কথাটা অনেক জায়গায় শোনা লাগে। তো এখন আমার অবজারভেশনটা হচ্ছে এই, 2015 সালে পে কমিশন যেটা গঠন করা হয়েছিল, সেই কমিশনের যে সুপারিশ ছিল, সেই সুপারিশ অনুযায়ী 5% হারে বেসিক বৃদ্ধি হবে, ইনক্রিমেন্ট পাবে। এখন আমার কথা হচ্ছে যে একজন ধরেন 17, আমি তখন 17তম ধাপের একজন কর্মচারী ছিলাম, 17তম ধাপে 9,000 টাকা স্টার্টিং বেসিক। 2015 সালে স্টার্টিং, 2026 সালেও এসে একজনের স্টার্টিং বেসিক হচ্ছে 9,000 টাকা। এখন কি এইটা কি একটা ভুল ছিল না যে যারা চাকরিরত আছে তাদেরও এই 5% করে বাড়বে, প্লাস স্টার্টিং বেসিক গুলো ধাপে ধাপে প্রতি বছর 5% করে বাড়তে থাকবে? তাতে করে হতো কি যে আজকে 26 সালে এসে আমি চাকরিতে নতুন করে ঢুকলে 17তম ধাপে আমার 9,000 টাকা বেসিক হতো না, অবশ্যই সেটা 13-14,000 টাকায় পৌঁছে যেত স্টার্টিং বেসিকটা। যারা শুধু চাকরিরত তাদেরই 5% করে লাগবে, তাহলে স্টার্টিং বেসিকটা কেন বাড়বে না? কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে দ্রব্যমূল্যের দাম, সেই দাম অনুপাতে 15 সালে 9,000 টাকা বেসিকে সর্বসাকুল্যে 16,000 টাকা বেতন। তাহলে আজকে 26 সালে এসেও 9,000 টাকা বেসিকে সেই 16,000 টাকা বেতন পাচ্ছি আমি। তা এইটা কি আদৌ সম্ভব যে 16,000 টাকায় ঢাকা শহরে আমি বসবাস করি, আমি ঢাকা শহরে বাচ্চা কাচ্চা ছেলে সন্তান নিয়ে বসবাস করব? তো অবজারভেশনটা হলো এই, যে পে কমিশনের এইটা কি একটা দুর্বলতা ছিল না, যে স্টার্টিং বেসিকটাও তাদের 5% করে লাগানো উচিত ছিল, যে অটোমেটিক্যালি স্টার্টিং বেসিকটাও 5% করে বেড়ে, তাহলে আজকে পে স্কেলের দরকার হতো না, আমি নিশ্চিত। না, ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে নতুন পেরেছি। যাদের জন্য। হ্যাঁ দাদা, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে 2015 সালের প্রজ্ঞাপনে বলা হয়েছিল আর কোনো পে স্কেল হবে না, একবারে গেজেট করে পে স্কেল বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেখানে একটা কথা বলা ছিল, দ্রব্যমূল্যের প্রতি বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করা হবে। কিন্তু আওয়ামী লীগ সরকার 2024 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এই 15 থেকে 24 মানে 9 বছর, এই 9 বছরের মধ্যে একটা বছরেও দ্রব্যমূল্যের দাম কি বাড়ে নাই? তাহলে এবং সেটার সাথে সমন্বয়ও করে নাই। তাহলে আপনি এই যে 15 সালের প্রজ্ঞাপনে বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে বেতন সমন্বয় করা হবে, ঠিক আছে, তাহলে ওই প্রজ্ঞাপনের দাম, ওই প্রজ্ঞাপনের কথা আপনি নিজেই রাখেন নাই। এবং ওই প্রজ্ঞাপনে 3টা টাইম স্কেল সরকারি কর্মচারীদের কাছ থেকে, 3টা টাইম স্কেল, একটা সিলেকশন গ্রেড কিনে নেওয়া হয়ে গেছে। এরপরে দেখেন, এখন এই 15 সালের পে স্কেল অনুযায়ী 11 বছর পে স্কেল না হয়, 11 বছরে 11টা ইনক্রিমেন্ট হয়েছে। এই 11টা ইনক্রিমেন্টের ধাপ অতিক্রম করতে গিয়ে অনেক কর্মচারীরাই আপনার বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে। এখন দেখা গেছে 3 বছর আগ থেকে অনেকেই তার ইনক্রিমেন্ট হচ্ছে না, ইনক্রিমেন্ট বন্ধ, কিন্তু তার জুনিয়র একজন, সে ওই 3টে ইনক্রিমেন্ট পেয়ে তার উপরে উঠে গেছে। এখন এবারের পে স্কেলে যদি ওই তাদের পিছনের যে বকেয়া 3টে ইনক্রিমেন্ট যেটা হয় নাই, সেটা যদি সার্ভিস বেনিফিট হিসাবে ফিরিয়ে নেওয়া দেওয়া হয়, তাহলে দেখা যাবে এবারের পে স্কেলে ওই যে সিনিয়র যে আছে তার চাইতে জুনিয়রের বেসিক বেশি হয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারছেন?
হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, এবং এটা এটা শুধু বুঝতে পারছি না, এটা অনেক জায়গা থেকে আমার ধারে মেসেজ আসে, বাস্তবে এসে অনেক কিছু বলে যে ভাই আমার জুনিয়র তো আমার থেকে বেতন বেশি পাচ্ছে। এমনকি এবারও সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবার ইনক্রিমেন্ট লাগার পরে দুই তিনজন আসছে যে ইনক্রিমেন্ট পাওয়ার পরে জুনিয়রে বেশি পাচ্ছে। জি আচ্ছা, স্যার। এখন আরেকটা বিষয় হচ্ছে, অনেকে কমেন্ট করছে এখানে যে এইগুলো ফাও পেঁচাল। আমি বলতে চাচ্ছি কি, আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই যে এইখানে যত বেশি আলোচনা হবে, দেখেন আজকে আলোচনা করা হচ্ছে বলেই কিন্তু যারা এই যে নীতি নির্ধারকরা আছে এদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে বলেই আপনার এই পে স্কেল বিষয় নিয়ে নিউজ হচ্ছে, বিভিন্ন পত্র পত্রিকায় কে মিডিয়ায় বলতেছে এটা? আলোড়ন তৈরি হচ্ছে। মেহেদী। যদি আলোচনা হলে আপনাদের সুবিধা অসুবিধা এটা কিভাবে জানবে তারা? এই যে আমি যেটা বললাম, আমি এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখেছি, অনেক অ্যানালাইসিস দেখেছি, কিন্তু কোন অ্যানালাইসিসে কিন্তু এইটা